Hello students, I'm Tuhin sir and welcome to my class. আজ আমাদের টপিক অংশীদারি কারবার। আমরা ক্লাস 11-এ শিখেছিলাম এক মালিকি কারবার, যেখানে মালিক ছিলেন একজন, তিনি টাকা ইনভেস্ট করতেন ব্যবসায়, ব্যবসার সমস্ত কার্য পরিচালনা উনি নিজের হাতে করতেন, যে পরিমাণ লাভ হতো তিনি নিজে নিয়ে যেতেন। হ্যাঁ, তার পাশাপাশি ব্যবসার সমস্ত ঝুঁকি কিন্তু উনি নিজেই বহন করতেন। এই ধরনের ব্যবসার মূলধনের পরিমাণ ছিল খুব কম, তার পাশাপাশি সমস্ত কার্য পরিচালনা মালিককেই করতে হতো, যার ফলে ব্যবসার মার্কেট ছিল খুব ছোট এবং ব্যবসার প্রফিট ছিল লিমিটেড। এই প্রবলেমগুলি দূর করার জন্য শুরু হলো অংশীদারি কারবার। এখানে একজনের বেশি মানুষ মিলে ব্যবসা করা হলো, যার ফলে মূলধনের পরিমাণ বাড়লো, তাদের কর্মপদ্ধতি পরিচালনা করার জন্য প্রয়োজনীয় যে ম্যান পাওয়ার সেটার পরিমাণ বাড়লো, ফলে ব্যবসা হলো বড়, মার্কেট হলো বড় এবং প্রফিট হলো অনেক বেশি। জেনে নেওয়া যাক অংশীদারি প্রতিষ্ঠানের সংজ্ঞা। 1932 সালের ভারতীয় অংশীদারি আইন অনুযায়ী 2 বা ততোধিক ব্যক্তি নিজেদের মধ্যে একটি চুক্তিগত সম্পর্কের মাধ্যমে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সেটি সকলে মিলে অথবা সকলের হয়ে কোনো একজন বা দুজন সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানটিকে পরিচালনা করেন। একেই বলা হচ্ছে অংশীদারি কারবার। ক্লাস 11-এ আমরা মূলত এক মালিকি কারবার সংক্রান্ত হিসাবরক্ষণ শিখেছিলাম। সেখানে আমরা প্রথমেই দেখেছিলাম সারা বছর যে ট্রানজাকশন হচ্ছে তার জন্য জার্নাল এন্ট্রি করেছিলাম, সেই জার্নাল থেকে লেজার পোস্টিং করেছিলাম এবং সেই লেজারের ব্যালেন্সগুলোকে সামারাইজড করে আমরা তৈরি করেছিলাম ট্রায়াল ব্যালেন্স। সমস্ত ক্যাশ ট্রানজাকশনকে নিয়ে আমরা তৈরি করেছিলাম ক্যাশবুক। ব্যাংকের কোনো প্রবলেমস থাকলে সেখানে আমরা তৈরি করেছিলাম বিআরএস। প্রতিষ্ঠানের ফিক্সড অ্যাসেট থাকলে সেখান থেকে আমরা করেছিলাম ডেপ্রিসিয়েশন। প্রতিষ্ঠানের বিল সংক্রান্ত কোনো ট্রানজাকশন থাকলে আমরা করেছিলাম বিলস অফ এক্সচেঞ্জ। বছরের শেষে আমরা লেজারের সমস্ত ব্যালেন্স নিয়ে তৈরি করা ট্রায়াল ব্যালেন্স থেকে তৈরি করেছিলাম ফাইনাল অ্যাকাউন্ট এবং সেই ফাইনাল অ্যাকাউন্টের আমাদের ফাইনাল রেজাল্ট এসেছিল নেট প্রফিট অথবা নেট লস। যেহেতু এটা এক মালিকি কারবার ছিল, সেই নেট প্রফিট বা নেট লস আমরা ট্রান্সফার করেছিলাম মালিকের ক্যাপিটাল অ্যাকাউন্টে। আমরা এখন করব অংশীদারি কারবার, কিন্তু তার জন্য কি আমাদের শিখে আসা সমস্ত রকমের জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স এই সমস্ত রুলস কি পাল্টে যাবে? আমাদের সমস্ত বেসিক রুলস একই থাকবে, কোনো রকম পরিবর্তন আসবে না। খুব সামান্য একটু পরিবর্তন আসবে, সেটা তোমরা বলতে পারো 5% থেকে 10%, যেটা আমরা করলেই আমাদের সম্পূর্ণ অ্যাকাউন্টিংয়ের কাজ করে উঠতে পারবো। চলো এবার আমরা জেনে নিই অ্যাকাউন্টিংয়ের কাজটি অ্যাকচুয়ালি হয় কিভাবে। এদিকে খেয়াল করো, প্রথমত আমরা বছর শেষে ট্রায়াল ব্যালেন্স থেকে ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করি। প্রথমেই আমরা ট্রেডিং অ্যাকাউন্ট প্রস্তুত করেছি। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা পেয়েছিলাম 2 গ্রস প্রফিট। সেই গ্রস প্রফিটকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করেছি, ছবিতে দেখতে পাচ্ছ। তারপরে সেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা পেয়েছিলাম 2 নেট প্রফিট। সেই নেট প্রফিটকে আমরা ট্রান্সফার করেছি ব্যালেন্স শিটের ক্যাপিটাল অ্যাকাউন্টে। এইখানেই আমাদের ক্লাস 11-এ শেষ করেছিলাম। এইখান থেকে ক্লাস 12-এর শুরু। তার কারণ ওখানে একজন মাত্র মালিক ছিলেন, ওনার ক্যাপিটাল অ্যাকাউন্টে সেই প্রফিটটা ট্রান্সফার হয়ে গেছিল। কিন্তু এই বছর অংশীদারি কারবার, এখানে কিন্তু মালিকের সংখ্যা একাধিক। এইখানে সেই প্রফিটটি কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার হবে না, তার আগে মালিকদের কিছু পাওনা থাকে সেগুলো মেটানো হবে এবং তারপরে যে প্রফিটটা থাকবে সেটি মালিকদের মধ্যে ভাগ হয়ে যাবে। মালিকদের এই বিভিন্ন পাওনাগুলি মেটানোর জন্য একটি নতুন অ্যাকাউন্ট প্রস্তুত করা হয়, যার নাম প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। চলো এবার আমরা জেনে নিই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ঠিক কোন কোন বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা, প্রথমেই আসে নেট প্রফিট, যেটা কিনা সেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের থেকেই আমরা পেয়েছিলাম, সেই নেট প্রফিটটি এখানে ট্রান্সফার করা হয়। তারপরে আমাদের আসে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল জিনিসটা হলো প্রত্যেকটি পার্টনার তাদের বছরের শুরুতে ব্যবসাতে কিছু না কিছু পরিমাণ টাকা ক্যাপিটাল হিসেবে ইনভেস্ট করেছিলেন, তার উপরে ব্যবসা ওই পার্টনারদেরকে একটি নির্দিষ্ট পরিমাণে ইন্টারেস্ট দিয়ে থাকেন তার ক্যাপিটালের উপরে। ভালো করে শুনে রাখবে, ইন্টারেস্টটা কে দেয়?
বিজনেস দেয় পার্টনারকে। দেখো আমি ওখানে লিখেছি বি, অ্যারোটা পি এর দিকে আছে, অর্থাৎ বিজনেস পার্টনারকে ইন্টারেস্টটা প্রদান করে থাকেন। এই ইন্টারেস্টটা বিজনেস প্রদান করে থাকে কোথা থেকে? সেই নেট প্রফিট থেকে প্রদান করে থাকে। এর ফলে কিন্তু নেট প্রফিটের পরিমাণটা কমে যায়। এরপরে আসছে স্যালারি, বোনাস, কমিশন প্রভৃতি। পার্টনাররা সারা বছর ধরে প্রতিষ্ঠানের জন্য খেটে যাচ্ছেন, ওনারা হয়তো কোনো রকমভাবে মাসিক স্যালারি পেয়ে থাকতে পারেন, অথবা বোনাস পেতে পারেন কোনো না কোনো, আবার কেউ না কেউ একটু আবার কমিশনও পেতে পারেন। এই কমিশন, বোনাস এবং স্যালারি এগুলো কে দেয়? বিজনেস দেয় পার্টনারকে। দেখো আবার আমি ওখানে লিখেছি বি, তীর চিহ্নটা পি এর দিকে, অর্থাৎ বিজনেস পার্টনারকে দিয়ে থাকেন। আর এই সমস্ত টাকাও কিন্তু নেট প্রফিটকে কমিয়ে দেয়, কারণ সেই নেট প্রফিটের মধ্য থেকেই কিন্তু এই স্যালারি, কমিশন এবং বোনাসটি প্রদান করা হয়ে থাকে। এরপরে আসছে ইন্টারেস্ট অন লোন। বিজনেসে নিয়োজিত মূলধনের অতিরিক্ত কোনো না কোনো পার্টনার বিজনেসকে আরও কিছু টাকা লোন হিসেবে দিয়েছেন। সেক্ষেত্রে বিজনেস সেই পার্টনারকে তার দেওয়া লোনের উপরে একটি নির্দিষ্ট পরিমাণে ইন্টারেস্ট দিয়ে থাকেন। ভালো করে শুনবে, বিজনেস ইন্টারেস্টটা দেয় পার্টনারকে। ওখানে দেখো বি থেকে অ্যারোটা পি এর দিকে গেছে, অর্থাৎ বিজনেস ইন্টারেস্টটা দেয় পার্টনারকে। এই ইন্টারেস্টটা আবার কোথা থেকে প্রদান করা হয়ে থাকে? সেই নেট প্রফিট থেকে প্রদান করা হয়ে থাকে। তাহলে নেট প্রফিটের পরিমাণটা আবার কমছে। এরপর আসা যাক ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। রিজার্ভ কি জিনিস আমরা ক্লাস 11-এ পড়েছি। রিজার্ভ হচ্ছে প্রফিটের একটি অংশ যেটিকে সরিয়ে রাখা হয় ভবিষ্যতে কোনো প্রয়োজনের জন্য। অর্থাৎ এই অংশটা কিন্তু পার্টনাররা পায় না, বিজনেস তার নিজের কাছেই রেখে দেয়, সেটি পার্টনারদের মধ্যে বিলি করেন না। আর এটি কিন্তু প্রফিটেরই একটা অংশ। সবশেষে আসা যাক ইন্টারেস্ট অন ড্রয়িংস। এই বিষয়টি কিন্তু আগের বিষয়গুলি থেকে সম্পূর্ণ আলাদা বা উল্টো বলতে পারো। ড্রয়িংস কাকে বলে? নিজের প্রয়োজনের জন্য বিজনেস থেকে কোনো টাকা তুললে সেটাকে ড্রয়িংস বলা হয়। ক্লাস 11-এ আমরা শিখেছি। তো এখানে পার্টনাররা নিজেদের প্রয়োজনের জন্য বিজনেস থেকে কিছু টাকা তুলছে, তার জন্য পার্টনাররা বিজনেসকে একটা নির্দিষ্ট পরিমাণে ইন্টারেস্ট দিয়ে থাকেন। ভালো করে শুনবে, পার্টনাররা ইন্টারেস্ট দিয়ে থাকেন বিজনেসকে। দেখো এখানে অ্যারোটা উল্টো দিকে দিয়েছি, আমি পি এর থেকে বি এর দিকে অ্যারো দিয়েছি। এখানে পার্টনাররা ইন্টারেস্ট দেয় বিজনেসকে, আর এই ইন্টারেস্টটা পাওয়ার ফলে কিন্তু আমাদের নেট প্রফিটের পরিমাণটা আরও বেড়ে যায়। এই 5টি বিষয় মূলত আসে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে। এই 5টি বিষয় অ্যাডজাস্ট করার পরে যে প্রফিটটি পড়ে থাকে তাকে বলা হয় নেট ডিভিসেবল প্রফিট, এবং সেই প্রফিটটি ভাগ হয়ে যায় যতজন পার্টনার থাকে তাদের মধ্যে। চলো আমরা এখন জেনে নেব অংশীদারের চুক্তিপত্র সম্পর্কে। তোমাদের সংজ্ঞা বলার সময় বলেছিলাম 2 বা ততোধিক ব্যক্তি নিজেদের মধ্যে চুক্তি গঠনের মাধ্যমে একটি কারবার গড়ে তোলে, যেটাকে কিনা বলা হচ্ছে অংশীদারি কারবার। এই চুক্তিটাই কিন্তু আসল। এই চুক্তিটাই ডেসক্রাইব করে একজন পার্টনারের অধিকার কত, একজন পার্টনার বিজনেস থেকে কী কী পাবে, অথবা সে বিজনেসকে কী কী দেবে। এই চুক্তির উপর নির্ভর করেই কিন্তু আমাদের অ্যাকাউন্টিংয়ের কাজটিও এগোবে। আমরা এখানে অ্যাকাউন্টিং বেসিসের কিছু জিনিসপত্রগুলো আমরা জেনে নিই। প্রথম কথা, দেখো আমি যে 5টি বিষয় একটু আগে বলে এলাম, সেই 5টি বিষয় কিন্তু সম্পূর্ণভাবে চুক্তির উপর নির্ভর করেই গড়ে উঠেছে। এই চুক্তিতেই উল্লেখ থাকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কে কত পার্সেন্টেজ পাবে, ইন্টারেস্ট অন ড্রয়িংস কত পার্সেন্টেজ হবে, কে কী পরিমাণের প্রফিট পাবে, জেনারেল রিজার্ভে কত টাকা ট্রান্সফার করাতে হবে, ইন্টারেস্ট অন লোন কত পার্সেন্টেজের হবে, বা কে কত স্যালারি পাবে সেটিও এখানে উল্লেখ থাকে। তবে হ্যাঁ, যদি এই সমস্ত বিষয় উল্লেখ না থাকে তখন কি হবে? এই সমস্ত বিষয় যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে ইন্টারেস্ট অন ক্যাপিটাল এবং ইন্টারেস্ট অন ড্রয়িংস কোনোভাবেই দেওয়া হবে না বা নেওয়া হবে না। কেবলমাত্র ইন্টারেস্ট অন লোন দেওয়া হবে, সেটা হবে 6% পার অ্যানাম রেটে। এছাড়া কোনো রকম কোনো স্যালারি, বোনাস বা কমিশন প্রদান করা যাবে না, এবং প্রতিষ্ঠানে যত প্রফিট হবে এবং লস হবে সেই প্রফিট ও লস পার্টনারদের মধ্যে সমান ভাগে বিভক্ত হয়ে যাবে। যে কনসেপ্টটি আমি তোমাদের একটু আগে বোঝালাম, এসো সেটি একটি প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা পরিষ্কারভাবে বুঝে নিই। দেখো অঙ্কটা আমি ফার্স্ট পড়ি। এক্সাম্পল 1, A, B and C are partners in a firm sharing profit and loss in the ratio 2:2:1. On 1st January 2019, the capital were A 1 lakh, B
80,000, C 60,000. The profit and loss account showed a net profit of rupees 1 lakh. You are required to prepare the profit and loss appropriation account of the firm, taking into the consideration the following adjustments. আচ্ছা, এখানে এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে এ, বি এবং সি তিনজন পার্টনার আছে যারা তাদের প্রফিট এবং লসকে শেয়ার করে 2:1 এই রেশিওতে। 1 জানুয়ারিতে তাদের ক্যাপিটাল ছিল 1,80,000 এবং 60,000 রেসপেক্টিভলি, এবং সারা বছরের শেষে প্রফিট হয়েছে 1 লক্ষ টাকা। অর্থাৎ এই যে প্রফিটটা এটা কিন্তু 31 ডিসেম্বর 2019 প্রফিট। আমি পাশে ডেটটা লিখছি, দেখে নাও, 31 ডিসেম্বর 2019 এই প্রফিটটি আমাদের হয়েছে। এখন আমাদের বলেছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন এখন তৈরি করতে এবং ফলোয়িং অ্যাডজাস্টমেন্টগুলো ফলো করে। এই যে অ্যাডজাস্টমেন্টগুলোর কথা বলা হয়েছে, এই অ্যাডজাস্টমেন্টগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পার্টনারশিপ ডিডে যে বিষয়গুলো উল্লেখ করা আছে সেই বিষয়গুলি এখানে উল্লেখ করা আছে, যেগুলো এই অঙ্ক করতে আমাদের কাজে লাগছে। দেখো কি বলেছে। নাম্বার 1, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10% পার অ্যানাম। ইন্টারেস্ট অন ড্রয়িংস একে দিতে হয়েছে 500 টাকা, বি দিয়েছে 700 টাকা এবং সি দিয়েছে 800 টাকা। ফর দেয়ার ড্রয়িংস, এ 10,000, বি 14,000 and C 16,000. Salary of partners, A 5,000, B 4,000 and C 6,000. এবার হচ্ছে 4 নম্বর পয়েন্ট বলছে এ অ্যাডভান্স এ লোন। এখানে এ বলতে এই এর কথা বলা হয়েছে। এ অ্যাডভান্স এ লোন of rupees 50,000 to the firm. Interest is payable at the rate 10% per annum for the whole year. And 5 নম্বর বলা হয়েছে সব থেকে শেষে ট্রান্সফার rupees 10,000 to reserve. এসো আমরা অঙ্কটাকে সলভ করি। প্রথমেই আমরা এই নেট প্রফিটটিকে ট্রান্সফার করব। ক্রেডিট দিকে দেখে নাও, ক্রেডিট দিকে ট্রান্সফার করছি। আচ্ছা, এখানে আমরা কি করেছি হেডিংটা, ইন দ্য বুকস অফ এ, বি অ্যান্ড সি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2019। আচ্ছা, ডেবিট ক্রেডিট পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস অ্যামাউন্ট রুপিস পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস অ্যামাউন্ট রুপিস। প্রথমেই আমরা লিখব বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তোমরা এটা ফুল ফর্মে লিখবে, আমি একটু শর্ট ফর্মে লিখছি জায়গাটা কম বলে। দিয়ে এখানটায় আমরা নেট প্রফিটটি বসাবো, সেটি হচ্ছে 1 লক্ষ টাকা। আর ব্র্যাকেটে লিখে দেবো নেট প্রফিট ট্রান্সফার ফ্রম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা এখানে ফার্স্ট আমরা লিখব, লিখে নেট প্রফিটটি ট্রান্সফার করলাম। আচ্ছা, এইবার আমরা এক এক করে পড়ি এবং কাজ করতে আরম্ভ করি। দেখো ফার্স্ট কি বলেছি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10% পার অ্যানাম। দেখো ভালো করে আমি তোমাদের একটা কনসেপ্ট বলি। আমাদের এই যে নেট প্রফিটটি আছে, নেট প্রফিটকে যে যে আইটেমগুলো বা যে যে অ্যাডজাস্টমেন্টগুলো নেট প্রফিটের পরিমাণকে কমায় সেগুলোকে আমরা ডেবিট সাইডে লিখব। ভালো করে ভেবে দেখো, ক্লাস 11-এ আমরা যে সমস্ত প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্টে যে সমস্ত আইটেমগুলো প্রফিটের পরিমাণকে কমায় সেগুলোকে ডেবিট সাইডে লিখেছিলাম। ঠিক সেরকমই যে সকল আইটেমগুলো এখানে আমাদের এই নেট প্রফিটকে কমাবে সেগুলোকে আমরা ডেবিট সাইডে লিখব। প্রথমেই আমরা লিখবো, দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। মনে করো দেখো একটু আগে তোমাদের বলেছিলাম যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমাদের নেট প্রফিটকে কমিয়ে দেয়। তাহলে এখানে লিখলাম টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আমার আবার জায়গা কম থাকায় আমি এটা শর্ট ফর্মে লিখলাম, তোমরা কিন্তু ফুল ফর্মে লিখবে। তার আন্ডারে এ, দেখো এর ক্যাপিটাল কত ছিল, 1 লক্ষ টাকা। আমার ক্যালকুলেশন দেখাতে হবে, 1 লক্ষ টাকা ইন্টু 10%। দেখো এখানে বলে দিয়েছে 10% পার অ্যানাম, অর্থাৎ 10,000 টাকা। ইনার কলামে আমি 10K লিখলাম। আচ্ছা, বি হচ্ছে তোমার 80,000 টাকা, অর্থাৎ 80K ইন্টু 10%, অর্থাৎ 8,000 টাকা। সি
তার ক্যাপিটাল ছিল 60,000, 60K ইন্টু 10% অর্থাৎ 6,000, এই সব কটাকে যোগ করে বাইরে গেল 24K অর্থাৎ 24,000 টাকা। এরপর আসা যাক 2 নম্বরে ইন্টারেস্ট অন ড্রয়িংস। দেখো আমি একটু আগে বলছিলাম ইন্টারেস্ট অন ড্রয়িংস কিন্তু আমাদের নেট প্রফিটের পরিমাণকে বাড়ায়, তাহলে আমরা এ পাশে নেব বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। কে কত ড্রয়িংস পেয়েছে দেখো, কে কত ইন্টারেস্ট দিয়েছে সেটা পরিষ্কার করে বলা আছে। এ দিয়েছে 500 টাকা, বি দিয়েছে 700 টাকা, সি দিয়েছে 800 টাকা, অর্থাৎ সমস্ত কিছু যোগ করে বাইরে গেল 2000 টাকা। এরপরে নাম্বার 3 বলেছে স্যালারি অফ পার্টনার টু পার্টনার্স স্যালারি, তার আন্ডারে এ বি সি। এ পেয়েছে দেখো 5,000 টাকা, বি পেয়েছে দেখো 4,000 টাকা এবং সি পেয়েছে দেখো 6,000 টাকা, অর্থাৎ টোটাল বাইরে গেল 15,000 টাকা। এইবার আমরা আসি 4 নম্বরে। 4 নম্বরে বলেছে ইন্টারেস্ট অন এজ লোন। এ কত টাকা লোন দিয়েছিল? 50,000 টাকা। আচ্ছা, ইন্টারেস্ট রেট কত? 10% এবং সারা বছরের জন্য চাপাতে বলেছে, অর্থাৎ 50,000 10% 5,000 টাকা। আর শেষ এবার করবো আমরা, দেখে নাও, এই যে 50,000 10% 5,000 টাকা। আচ্ছা, এবার শেষ করবো আমরা ট্রান্সফার টু রিজার্ভ। তাহলে টু রিজার্ভ কত টাকা বলেছে? 10,000। এখানে দেখে নাও 10,000 ট্রান্সফার করতে হলে ট্রান্সফার টু রিজার্ভ, সেখানে 10,000 লিখবো, ব্যাকেট লিখে দেবো ট্রান্সফার। এইবার আমরা এই বিষয়টাকে, এই যে অ্যাকাউন্টটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন এখন এটিকে আমরা ব্যালেন্স করে দেবো, তাহলেই আমাদের সম্পূর্ণ কাজ মিটে যাবে। দেখো ব্যালেন্স করে দিই আমরা এটাকে। তাহলে এদিকে হলো তোমাদের 1,02,000 টাকা, এখানে হলো 1,02,000 টাকা। আর এটিকে আমরা এখন আমরা বলেছিলাম যে প্রফিটটা পড়ে থাকবে, অর্থাৎ সমস্ত বাদ দিয়ে যে প্রফিটটা পড়ে থাকবে, সেই প্রফিটটি এখন আমাদের এই পার্টনারদের মধ্যে ভাগ হয়ে যাবে 2:1 রেশিওতে। দেখা যাক কে কী ভাগ পায় এবার। তা হলো 48,000 টাকা। আমরা এখানে 48,000 টাকাকে লিখলাম। এবার এই 48,000 টাকাটাকে আমরা 3 জনের মধ্যে ভাগ করে দেবো, এ বি এবং সি এর মধ্যে ভাগ করে দেবো। আচ্ছা, দেখা যাক, এখানটা আমরা লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে এস দেবো, কারণ এখানে 3 জন পার্টনার আছে। তার আন্ডারে এ বি এবং সি। আমরা এখানে ক্যালকুলেশন দেখাবো। দেখো ক্যালকুলেশনটা কীরকম, 48,000 ইন্টু, দেখো এর ভাগ ছিল কত? 2:2:1, এরা এই ভাগে ভাগ করে নিয়েছে, তাহলে এর ভাগ হচ্ছে 2/5 তাহলে বিও পাচ্ছে 48,000 টাকার 2/5 এবং সি পাচ্ছে 48,000 টাকার 1/5। অর্থাৎ কে কত পাচ্ছে একটু দেখে নিই। আমাদের এ পাচ্ছে 19,200 টাকা, বি পাচ্ছে 19,200 টাকা এবং সি পাচ্ছে 9,600 টাকা। দিয়ে এখানে আমরা একটা লাইন টেনে দেবো, দিয়ে টোটালটা বাইরে চলে গেল। দেখে নাও, এই ছিল আমাদের অঙ্কটির সলিউশন। এইভাবে আমরা অঙ্ক সলভ করব। আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবো যে কিভাবে আরও অঙ্ক কীভাবে সলভ করতে হয় সেগুলো দেখাবো। আশা করি তোমরা এই ভিডিও থেকে বুঝতে পেরেছো কিভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন এখন করতে হয়। একটা জিনিস তোমরা জেনে রাখো, এই যে অঙ্কটা এখন করলাম, এটাই হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে তোমাদের যেরকম পরীক্ষায় এইচএসে আসে তার 80% তোমরা এই অঙ্কটার মাধ্যমেই শিখে যাবে। আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে রাখো কমার্স ক্লাস উইথ তুহিন স্যার। আগামী দিনে ক্লাস 11, ক্লাস 12 এবং বিকম লেভেলের প্রতিটি সাবজেক্টের উপরে আমি এরকমই ভিডিও তোমাদের দিতে থাকবো। তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট একান্ত কাম্য। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।